হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুমন মাস্টার ক্লাস ইউটিউব চ্যানেল। আজ আমরা নবম শ্রেণী জীবনবিজ্ঞান সেকেন্ড সামেটিভ এভালিউশন 2026 এর তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়ার বিভিন্ন যে পরিচ্ছেদগুলো রয়েছে, যেমন সালোক সংশ্লেষ, খনিজ পুষ্টি, বাষ্পমোচন, শ্বসন, রেচন, সংবহন প্রভৃতি প্রভৃতি পরিচ্ছেদগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো, যা পরীক্ষার জন্য অতি অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই সমস্ত প্রশ্নগুলো মন দিয়ে ভিডিওটি স্কিপ না করে লক্ষ্য করো। পারলে তোমাদের টেক্সট বই এবং সহায়িকা বইতে বিভিন্ন জায়গায় দাগ নিয়ে নাও, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রথম প্রশ্ন সালোক সংশ্লেষ থেকে। সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণটি লেখো এবং এই সমীকরণ থেকে কোন কোন বিষয়গুলি জানা যায়। দ্বিতীয় প্রশ্ন, সালোক সংশ্লেষের রঞ্জক পদার্থগুলির দুটি করে ভূমিকা লেখো। সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ। সালোক সংশ্লেষের শোষণ বর্ণালী এবং কার্য বর্ণালী কাকে বলে? আলোক বিক্রিয়া এবং অন্ধকার বিক্রিয়ার উপাদান এবং উপজাত পদার্থগুলির নাম লেখো। কাকে কেন অঙ্গার আত্মীকরণ বলা হয়? শক্তির রূপান্তরে সালোক সংশ্লেষের ভূমিকা লেখো। সালোক সংশ্লেষকে উপচিতিমূলক বিপাক ক্রিয়া বলার কারণ কি? দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফটোলাইসিস এবং ফটোফসফরিভবন কি এবং এদের গুরুত্ব আলোচনা করো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার অন্ধকার দশাটি রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করো। সালোক সংশ্লেষ ও শ্বসন পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া ব্যাখ্যা করো। এরপর খনিজ পুষ্টি, বাষ্পমোচন, জল, খনিজ পদার্থ, খাদ্য এবং গ্যাসের পরিবহন থেকেও প্রশ্নগুলো আমরা এক এক করে দেখব। উদ্ভিদ দেহে অপরিহার্য খনিজ মৌলের সাধারণ কাজগুলি লেখো। ট্রেস এলিমেন্ট কি বা স্বল্পমাত্রিক মৌলোপাদান কি? উদাহরণ দাও। ক্লোরোসিস কি? বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী দুটি অন্তঃপ্রভাবক এবং বহিঃপ্রভাবকের ভূমিকা লেখো। বাষ্পমোচনকে কেন একটি প্রয়োজনীয় অথচ ক্ষতিকারক পদ্ধতি বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটাও। অবনমন বা উইল্টিং কি? বাষ্পমোচনের সঙ্গে তাপমাত্রা এবং পাতার গঠন কিভাবে সম্পর্কিত? অভিস্রবণকে কেন একটি বিশেষ ধরনের ব্যাপন বলা হয়? খুব 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 গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। কোষান্তর পরিবহনে অভিস্রবণের ভূমিকা আলোচনা করো। রসের উৎস্রোত নিয়ন্ত্রণকারী বিভিন্ন প্রকার বলগুলি সম্পর্কে লেখো। সক্রিয় পরিবহন কাকে বলে? উদাহরণ দাও। ব্যাপনকে কেন নিষ্ক্রিয় পরিবহন বলা হয়? এরপর শ্বসন থেকে দেখব প্রশ্নগুলো। দ্বৈত শ্বসন ক্রিয়া বলতে কি বোঝো? উদাহরণ দাও। অতিরিক্ত শ্বাসঙ্গযুক্ত প্রাণীর শ্বাসঙ্গ কেটে নিলে কি হবে? আলোচনা করো। প্রশ্বাস ক্রিয়া রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করো। সক্রিয় ধূমপান অপেক্ষা নিষ্ক্রিয় ধূমপান ক্ষতিকর কেন? এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। সাইট্রিক অ্যাসিড চক্র অর্থাৎ ক্রিবস চক্র বা টিসিএ চক্র রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করো। সবাত শ্বসনের প্রথম পর্যায় অর্থাৎ গ্লাইকোলাইসিসটি রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করো। কাকে কেন টিসিএ চক্র বলা হয়? শক্তি রূপান্তরে শ্বসনী ভূমিকা আলোচনা করো। একই সঙ্গে শ্বাসকার্যে সাহায্যকারী পেশিগুলির নাম লেখো। পুষ্টি থেকে প্রশ্নগুলো এবার দেখব। পুষ্টির গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলি লেখো। মৃতজীবী এবং মিথজীবী পুষ্টি পদ্ধতির মধ্যে পার্থক্য দাও। ক্ষুদ্রান্ত্র মধ্যস্থ কোন কোন বাহু বা নালীর মাধ্যমে প্রোটিন এবং ফ্যাটের সরল অংশ শোষিত হয়? অর্থাৎ আমরা জানি যে দু রকমের বাহু রয়েছে, একটা রক্তবাহ এবং একটা লসিকাবাহ। কোনটার সাহায্যে কি তোমরা জানো, সেই জায়গাটা ভালো করে মুখস্থ করবে। শিশুর এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তির দন্ত সংকেতটি লেখো। প্রাণী পুষ্টির কয়টি পর্যায় এবং কি কি? একই সঙ্গে তোমরা অবশ্যই এটা উদ্ভিদ পুষ্টিটাও করে নেবে। পর্যায়গুলিতে সাহায্যকারী অঙ্গগুলির নাম লেখো, অর্থাৎ পর্যায়গুলো কোন কোন অঙ্গে সম্পন্ন হয় সেটা লিখতে হবে। ক্ষুদ্রান্তের কোন অংশে ভিল্লি অবস্থান করে? অর্থাৎ ক্ষুদ্রান্তে তোমরা জানো যে তিনটি অংশ, ডিওডেনাম, জিজোনাম, ইলিয়াম। তো এই ভিল্লি কোন অংশে অবস্থান করে? পেরিস্টলসিস কি? কাকে কেন মিশ্র গ্রন্থি বলা হয়? স্বর্ণলতা, শ্বেতচন্দন, পাইন এবং লাইকেন কী ধরনের পুষ্টি প্রক্রিয়ায় অংশ নেয়? পতঙ্গভুক উদ্ভিদেরা পতঙ্গ শিকার করে কেন? কপ্রোফ্যাগি কি? বোলাস, কাইম এবং কাইল বলতে কি বোঝো? পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশগুলি টেবিলের সাহায্যে প্রকাশ করো। একটা কথা বলি যে এই বোলাস, কাইম, কাইল
বিভিন্ন অংশগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনোটা তোমাদের বইতে খুঁজে না পাও, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, খুবই তাড়াতাড়ি আমি তোমাদের উত্তরটি পাঠিয়ে দেব। আর একটা কথা, যে এর আগে বিভিন্ন প্রশ্নবিচিত্রার বিভিন্ন মডেলগুলো আমি কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি। যদি তোমরা এখনও পর্যন্ত সেগুলো না দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে চেক করো। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হয়েছে, কারণ তোমরা জানো যে প্রশ্নবিচিত্রা মানে হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা, যেগুলো তোমাদের টেক্সট বইতেও থাকতে পারে অথবা আবার অন্য কোনো বই থেকেও নেওয়া হতে পারে। তো সেগুলো তোমরা চাইলে একবার দেখে নেবে, সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন, মানবদেহের বিভিন্ন গ্রন্থির নাম, অবস্থান এবং কাজ লেখো। টায়ালিন, মল্টেজ, ল্যাকটেজ, লাইপেজ, ট্রিপসিন প্রভৃতি উৎসেচকের প্রকৃতি। প্রকৃতি বলতে কোনটা কার্বোহাইড্রেট পরিপাককারী অর্থাৎ অ্যামাইলোলাইটিক, কোনটা প্রোটিওলাইটিক, কোনটা লাইপোলাইটিক সেটা, এবং তার সঙ্গে সঙ্গে কোন জায়গা থেকে উৎপন্ন হয় এবং তার কাজও লিখতে হবে। অ্যাপো এনজাইম কি? কাকে কেন জীবনের শক্তিঘর বলা হয়? মাতৃদুগ্ধ শিশুর কাছে সুষম খাদ্য কেন? মৌল বিপাকীয় হার বা বিএমআর কাকে বলে? এর একক লেখো। মানবদেহে যে কোনো দুটি বিপাকীয় সমস্যা সম্পর্কে আলোচনা করো। তুমি মাংসকে খাদ্য হিসাবে গ্রহণ করলে, মাংস পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে এটা কিভাবে পাচিত হবে লেখো। তুমি জানো যে মাংসের মধ্যে রয়েছে প্রোটিন, কি কার্বোহাইড্রেট, কি ফ্যাট, সেটা কোথায় কোথায় কোন কোন জায়গায় পাচিত হয় সেটা আলোচনা করতে হবে। সংবহন থেকে প্রশ্নগুলো এবার এক এক করে দেখব। প্রাণীদেহে সংবহনের ভূমিকা লেখো। বিভিন্ন প্রকার রক্তবাহগুলোর সমষ্টিগত পার্থক্য। রক্তবাহ অর্থাৎ ধমনী, শিরা এবং রক্তজালকের সমষ্টিগত পার্থক্য। অবশ্যই মনে রাখবে, পার্থক্য লেখার সময় কিন্তু তোমাদেরকে বিষয়সহ পার্থক্যই লিখতে হবে। হৃৎপিণ্ড, ফুসফুস এবং বৃক্কের আবরণী পর্দার নাম লেখো, অর্থাৎ কোন কোন আবরণ দ্বারা আবৃত। বিষয়সহ মুক্ত এবং বদ্ধ সংবহনের পার্থক্য দাও। হিমোশিল কি? সিস্টেমিক এবং পোর্টাল সংবহন বলতে কি বোঝো? রক্তের উপাদান টেবিলের সাহায্যে প্রকাশ করো। এরপর শ্বেত রক্তকণিকার প্রকারভেদ এবং কার্যকারিতাগুলি লেখো। লিউকেমিয়া কি? এবীয় পদ্ধতি কি? কে আবিষ্কার করেন? কাকে কেন ইউনিভার্সাল ডোনার বা সার্বজনীন দাতা বলা হয়? রক্তের শ্রেণীবিভাগের তাৎপর্য লেখো। ক্রস ম্যাচিং কি? একই সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি? রক্ততঞ্চনে সাহায্যকারী প্লাজমা প্রোটিন, ভিটামিন এবং খনিজ লবণটির নাম লেখো। রক্ততঞ্চন প্রক্রিয়াটি রেখাচিত্র বা শব্দচিত্রের সাহায্যে প্রকাশ করো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এসএ নোট এবং এভি নোট এর অবস্থান, কাজ, একই সঙ্গে তোমরা চেষ্টা করবে এর পালস বা স্পন্দন হার কত সেটাও কিন্তু মুখস্থ করা। রক্ত সংবহনের সাহায্যকারী কপাটিকাগুলির মধ্যে দ্বিপত্র এবং থিবিসিয়ান কপাটিকার অবস্থান আর কাজ লেখো। মানব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কিভাবে রক্ত সংবহন ঘটে তা সংক্ষেপে বর্ণনা করো। রক্তবাহীর মধ্যে রক্ত জমাট বাঁধে না কেন? এবার রেচন থেকে কিছু প্রশ্ন দেখে নেব। মানবদেহে জলসাম্য রক্ষায় রেচনের ভূমিকা আলোচনা করো। 3টি নাইট্রোজেনযুক্ত, 3টি নাইট্রোজেনবিহীন এবং 1টি কার্বনযুক্ত রেচন পদার্থের উৎস এবং ভূমিকা লেখো। সিস্টোলিথ এবং গ্র্যাফাইটের কেলাসিত উপাদান এবং তার উৎস লেখো। সবুজ গ্রন্থি, দেহত্বক, কক্ষাল গ্রন্থি, শিখাকোষ বা ফ্লেম সেল বা ফ্লেম কোষও বিভিন্ন বইতে রয়েছে। ম্যালপিজিয়ান নালিকা এবং নেফ্রিডিয়া কোন কোন প্রাণীর রেচন অঙ্গ? জাক্সটা মেডুলারি নেফ্রন কি? মূত্র নির্গমনে সাহায্যকারী পেশির নাম লেখো। কোন পেশির সংকোচনে আমরা ইচ্ছা অনুযায়ী মূত্র ত্যাগ করি? মূত্র উৎপাদনে বৃক্কীয় নালিকার ভূমিকা লেখো। গ্লোমেরুলাস পরিশ্রুতকে মূত্র বলা যায় না কেন? বহির্মুখী ধমনিকার ব্যাস অন্তর্মুখী ধমনিকার তুলনায় কম কেন? মূত্র উৎপাদন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। রেচন ক্রিয়ায় ত্বকের ভূমিকা লেখো। মানবদেহে সুসজ্জিত জৈব রসায়নগারটির রেচন সম্পর্কিত একটি ভূমিকা দাও। এরকমই প্রশ্ন কিন্তু আসবে, উত্তরটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে যকৃৎকে বলা হয় কেন তোমরা জানো, সেটা একটু টেক্সট বই দেখে নেবে তোমরা। এবার খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, চিত্র, যেটা প্রশ্ন পেলেই আমরা লক্ষ্য করি যে কি ছবি পড়েছে। দেখো, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবারের পরীক্ষার জন্য, এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। হৃৎপিণ্ডের অন্তর্গঠন বা লম্বছেদের অন্তর্গঠন, যে অংশগুলো বলছি তোমরা কিন্তু এগুলো অবশ্যই লক্ষ্য করো। অন্যান্য অংশগুলো তো তোমরা অবশ্যই পারবে, কিন্তু এই জায়গাগুলো একটু টিপিক্যাল হয়ে থাকে, যেমন কর্ডি টেন্ডনি, কলামণি কার্নি, মিট্রাল কপাটিকা,
দক্ষিণ অলিন্দ, এই জায়গাগুলো তোমরা কিন্তু দেখবে। ঠিক আছে, এই অংশগুলো চিহ্নিতকরণ করবে এবং অবশ্যই রক্ত সংবহনের দিকটা দেখাবে। যদি দিক চায় তবে দিক দেখাবে, আর যদি না চায় তাহলে দেখানোর দরকার নেই। আমি রক্ত সংবহন দিকটাও তোমাদেরকে প্র্যাকটিস করতে বললাম। একটি আদর্শ নেফ্রনের গঠনচিত্র অঙ্কন করে অন্তর্মুখী ধমনিকা অবশ্যই যখন আঁকবে এই ছবিটা, একটাকে মোটা করতে হবে আর একটাকে সরু করতে হবে। কোনটা মোটা করতে হবে কোনটা সরু করতে হবে তোমরা নিশ্চয়ই জানো। বাউম্যান ক্যাপসুল ডিসিটি এর পুরো নাম না জানলে বা এরকে বাংলায় কি বলা হয় না জানলে কিন্তু করতে পারবে না, তাই দেখবে তোমরা এটা। এবং হেনরির লুপ এই অংশগুলো তোমরা চিহ্নিতকরণ করবে। উপরে দুটো ছবি তো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এছাড়াও আর দুটো ছবি দিয়েছি, যদি কোনো কারণে এগুলো না আসে তো বা যদি না পারো এগুলো তোমরা দেখতে পারো। যেমন মানব পৌষ্টিক তন্ত্রের চিত্র অঙ্কন করে গলবিল, গ্রহণী, পিত্তথলি এবং সিকাম অংশগুলি চিহ্নিতকরণ করো। লাস্ট প্রশ্ন, মানব রেচনতন্ত্রে সুস্পষ্ট চিত্র অঙ্কন করে প্রধান 4টি অংশ চিহ্নিতকরণ করো। তো এই ছিল সুমন মাস্টার ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বা সাজেশনও ভাবতে পারো এমনটি তোমাদেরকে প্রদান করলাম। তোমরা ভালো করে প্রশ্নগুলো পড়ো, ভালো করে সমস্ত প্রশ্নের উত্তরগুলো প্র্যাকটিস করো। কোনো কিছু বুঝতে না পারলে আমি আবারও বলছি আমাকে কমেন্ট করো, এবং তোমাদের পরীক্ষা যেন ভালো হয় সেই কামনাই করছি। আশা রাখছি তোমাদের পরীক্ষা সকলে খুব ভালো হবে। ততক্ষণ তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো। আবার দেখা হচ্ছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে। ধন্যবাদ সবাইকে।